এবার মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে নজর রাখবো। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপাল ঘেরাও, হুমকির অভিযোগে প্রিন্সিপালকে ঘেরাও জুনিয়র চিকিৎসকদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, হুমকির অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপাল ঘেরাও। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শোভন রয়েছে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, কাদের হুমকি দিয়েছেন, কি কারণে হুমকি দিয়েছেন যে জুনিয়র চিকিৎসকরা তাকে ঘেরাও করে রেখেছে? একেবারে তমশ্রী, দেখো এখানে মূলত যেটা অভিযোগ উঠে আসছে যে এখানে পাস আউট হওয়া মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস আউট হওয়া এক স্টুডেন্ট, যিনি ডক্টর মুস্তাফিজুর রহমান, সেই তার দ্বারাই কিন্তু হুমকি পাচ্ছেন এখানে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, যারা মূলত আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই আন্দোলন প্রত্যাহারের জন্য, সেই আন্দোলন থেকে সরে আসার জন্যই তাদের কাছে হুমকি আসছে বলেই অভিযোগ। আর মূলত এই অভিযোগকে সামনে রেখেই আজকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এখানে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, অর্থাৎ মেডিকেলের পড়ুয়া যারা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই প্রিন্সিপালের রুমের সামনে বসে পড়েন এবং তারা বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে যারা এই ধরনের হুমকি দিচ্ছেন এবং যারা এই ধরনের হয়রানি বা এই ধরনের হুমকি দিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এছাড়াও বেশ কিছু বিস্ফোরক তথ্য, বিস্ফোরক অভিযোগ তুলছেন ছাত্রছাত্রীরা। তাদের যেটা অভিযোগ যে এখানে মুস্তাফিজুর রহমান, যিনি টিএমসিপির এখানে ইউনিট প্রেসিডেন্ট বলে পরিচিত, তার তত্ত্বাবধানে এখানে একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপ কিন্তু ছাত্রছাত্রীদের উপরে বিভিন্নভাবে র্যাগিং করে থাকেন এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি, তাদের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা, এ ধরনের অভিযোগ উঠে আসছে মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। মূলত সেই সব প্রতিবাদেই, সেই সব ঘটনার প্রতিবাদেই কিন্তু এই প্রতিবাদে সোচ্চার হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের পড়ুয়া যারা রয়েছেন তারা। শোভন, যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়। আর এই মুস্তাফিজুর রহমান মালিক আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র্যাগিং নেওয়া হয় আমাদের। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। আমার জুনিয়র আছে যাদেরকে থ্রেট দেওয়া হয়, তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি। কি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না, সেটা সাপ্লি, ফেল, রেপ, মার্ডার, কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না, বাট বলা হয়। আরজি করে চিকিৎসক তরুণীর মৃত্যু, আর সেই মৃত্যুর খবরেও কি ষড়যন্ত্র। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে নিহতের পরিবারকে 3বার ফোন। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপর অবস্থা খারাপ, শেষে বলা হয় আত্মহত্যা। বিভ্রান্তিকর ফোনের পিছনে কি ষড়যন্ত্র লুকিয়ে? পিছনে কে বা কারা? ভাইরাল অডিওয়ে এই প্রশ্নগুলি উঠছে। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। এটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করা হয় আরজি করের ডাক্তারি পড়ুয়ার বাড়িতে। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপরে অবস্থা খারাপ, শেষমেশ বলা হয় আত্মহত্যা। এই অডিও ভাইরাল, যা শুনে অনেকেরই প্রশ্ন, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরেও কি তাহলে ষড়যন্ত্র? মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই। আর আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল, আর সে ফিরে আসেনি। তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। গত 9 আগস্ট সকালে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুন ধর্ষণের ঘটনার অভিযোগের তদন্ত করছে সিবিআই। এরই মাঝে বৃহস্পতিবার প্রকাশ্যে নিহত পরিবারের সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও। আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে 3বার ফোন করেন এক মহিলা। 3বার 3 রকমের তথ্য দেওয়া হয়। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো?
সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3 বার ফোন, একবার এক এক রকম তথ্য, এ নিয়ে উঠছে প্রশ্ন। নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে এমন বিভ্রান্তিকর ফোনের পেছনে কি রকম ষড়যন্ত্র? মৃত্যুর খবরে ষড়যন্ত্রের পেছনে কে বা কারা? যেটাই হয়ে থাক না কেন, শুরুর দিকে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করেছে, কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তো আজকে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারা করলো, কেন করলো, এটা তদন্ত করে শাস্তি দেওয়া হবে, এটাই বলা। এটা তো একটা মেইন ফ্যাক্টর যে কারা শুরু থেকেই চেষ্টাটা করেছে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এটা ধরতেই হবে, নাহলে তো বিচার আসবে না কখনো। তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তারাও তো সমানভাবে দোষী। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে বলে সুইসাইড করেছে। আমরা এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। গত 14ই আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানান, দেহ উদ্ধারের পর হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার নিহতের বাড়িতে ফোন করেন। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার, এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, তার নামটা বোধহয় সুচরিতা। অ্যাসিস্ট্যান্ট সুপারই কি ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন? কিন্তু কেন? এর পেছনে কি রকম ষড়যন্ত্র? কে বা কারা রয়েছেন এর পেছনে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। বুধবার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তারপরই তৎপরতা। ধর্ষণের সাজা, ফাঁসি এই কঠোর আইন আনতে আগামী সোমবার বসবে বিধানসভার বিশেষ অধিবেশন। মঙ্গলবার পেশ হবে বিল। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৎপরতা শুরু। আগামী সোমবার থেকে বসছে বিধানসভা, 2 দিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার পেশ হবে বিল। ধর্ষণে ফাঁসির দাবিতে বিল পেশ করা হবে। আমি পরিষদীয় মন্ত্রী, আমি কালকেই ফাইল তুলে দিয়েছি, চলে গেছে স্পিকারের কাছে। সোমবার দিন আর মঙ্গলবার দিন আপাতত এই 2 দিন রাখা আছে। এরপর বিলটা পাস হবে, বিলটা পাস হয়ে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল কনসেন্ট দিলে আইন হয়ে গেল। রাজ্যপাল কনসেন্ট না দিলে তখন অন্য কথা ভাবা যাবে। বিরোধীরা বলতে শুরু করেছিল বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে, কিন্তু পরিষদীয় দপ্তরের দাবি গত 5ই আগস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। ফলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। ধর্ষণ বিরোধী কঠোর আইন চেয়ে কেন্দ্রের উপরেও চাপ বাড়াচ্ছে তৃণমূল। বুধবারই মোদী সরকারকে নিয়ে সময়সীমা বেঁধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলছে দাবি 1 দফা 1,
মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি এক, দফা এক, ধর্ষণ বিরোধী আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা।